ত্রিপুরা রাজ্য ভারত, পশ্চিমবঙ্গ, কলকাতা এবং একটি ইংরেজি মেসেজের ভিতরে কিছু আঁকাবাঁকা পেঁচানো কিছু শব্দ ছিল। তো শব্দটার সাথে আমি অনেকটাই পরিচিত। আমার মনে হলো যে এটা তামিলনাড়ু রাজ্য অথবা ভারতের কর্ণাটক রাজ্যের হবে, কারণ আমি যখন কয়েক মাস আগে কলকাতা থেকে ট্রেন যোগে কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম, তখন তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তনমের একটু আগে বিশাখাপত্তনম এবং এর পরে অর্থাৎ চেন্নাইয়ের আশপাশে আমি আধুনিক টেকনোলজি ব্যবহার করে যথেষ্ট মৎস্য উৎপাদন ফার্ম আমি দেখেছি। এবং আমার বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরাও আমাকে অনুরোধ করেছেন যে ধানি পোনার চাষ ব্যবস্থাপনা নিয়ে কিছু বলার জন্য। তো ধানি পোনা যেহেতু এটা একটা শিশু, মানে মাছের শিশু এবং খুব সেন্সিটিভ একটা ব্যাপার, এটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো 1 থেকে 1.5 ঘন্টায়ও এটা সহজে শেষ করা যাবে না। তারপরও আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি ধানিপোনার চাষ ব্যবস্থা নিয়ে কিছু কথা বলবো, যাতে আমরা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে প্রাকৃতিকভাবে কোনো রকম মেডিসিন ছাড়া আমরা একটি লাভযোগ্য, মানে অধিক লাভযোগ্য ধানিপোনার চাষ আমরা করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ফকির সাহেব। আপনারা দেখছেন আপনাদেরই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ 007। তো ধানিপোনার চাষ ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমেই যেটা ভাবতে হবে যে আমাদের কাছে সেটা ধানিপোনা, কিন্তু মাছের কাছে ওটা মাছের শিশু। তা আমার শিশুকে কিভাবে যত্ন নেই, আমার শিশুটি বেড়ে ওঠার জন্য আমরা তার কোন কোন দিকগুলোতে আমরা ধ্যান দিই, তো এই ধ্যানগুলো আমাদের দিতে হবে। সেক্ষেত্রে একটা ধানিপোনার তার দৈহিক বৃদ্ধির জন্য তার খাদ্যে কি কি উপাদান বিদ্যমান থাকা দরকার, তাকে কোন পরিবেশ দেওয়া দরকার এবং সে নিরাপদ পরিবেশটা দেওয়ার জন্য আমাদের কি কি বিষয় করণীয়, তো এটা নিয়েই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে ধানিপোনা চাষ করতে গেলে যদি নিরাপদ উপায় মেডিসিন ছাড়া আমরা চাষ করতে চাই, আমি অনেক পোনা চাষি এদেরকে আমি দেখেছি তাদের ঘরে তাকে যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকমের ঔষধ বা মেডিসিন তাদের থাকে সাজানো থাকে। কারণ তাদের ভাষ্য হলো মেডিসিন ছাড়া কখনো পোনার চাষ করা যায় না। অথচ একজন প্রান্তিক চাষি হিসাবে আমি কিন্তু মেডিসিন ছাড়াই রেণু চাষ আমি 2বার করেছিলাম আমার নিজের চাষের জন্য এবং কিছুটা বিক্রি করার জন্য। তো যদি মেডিসিন ছাড়া কোনো রকম ঔষধ ছাড়া আমরা চাষ করতে চাই, সেক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুতিটার দিকে যথেষ্ট পরিমাণ ধ্যান দিতে হবে এবং সাথে আমাদের কিছু প্রাকৃতিক, মানে ভেষজ উপাদান আমাদের ব্যবহার করতে হবে। কারণ যেহেতু ধানিপোনা একটি সেন্সিটিভ ব্যাপার, ধানিপোনার পুকুর প্রস্তুতির সময় সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে চুন প্রয়োগের দিকে। কাদার পরিমাণ বেশি এবং কম হিসাবে 3 থেকে 5 কেজি চুন দিতে হবে এবং 5 কেজি থেকে 7 কেজি, 8 কেজি, 10 কেজি যে যতটুকু ম্যানেজ করতে পারেন সে পরিমাণে ছাই প্রয়োগ করতে হবে। এবং কাদার পরিমাণ বেশি হলে জৈব সার একটু কম দিতে হবে, আর যদি কাদার পরিমাণ কম হয় তাহলে জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেটাও 3 থেকে 5-7 কেজির ভিতরে। এবং কিছুটা কেমিক্যাল সার শতকে বা 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি অথবা ডিএপি, যাই হোক, এটা দিয়ে আমরা পুকুরটা প্রস্তুত করলাম। পুকুরটা প্রস্তুত করার পরে যারা রেণু চাষ করেন, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ বা যারা এটার ক্ষেত্রে পরামর্শ প্রদান করে থাকেন, তারা প্রথমেই যে কাজটা করেন যে এই যে আমরা পয়সা খরচা করে যে জুপ্লান্টনটা তৈরি করলাম, সেই জুপ্লান্টনটাকে তারা সুজি পোকা বলে সাইফার মেথিন দিয়ে আগেই সেটাকে মেরে ফেলে। তো এই কাজটা কখনোই করা যাবে না। আপনি পুকুরটা প্রস্তুত করে সেখানে আপনি কিছু নিম পাতা ব্যবহার করতে পারেন যদি মনে করেন সেখানে হাঁস পোকা হয়েছে বা অন্য কোনো ব্যাড ব্যাকটেরিয়া, মানে খারাপ ব্যাকটেরিয়ার আক্রমণ সেখানে হতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু নিম পাতা ব্যবহার করতে পারেন বা কিছুটা ফিটকারি সেখানে ব্যবহার করতে পারেন। যাই হোক, এইসব নিয়ে এতটা আলোচনায় যাব না। তো এটা করার পরে আপনি সেখানে ধানি পোনাটা নিয়ে আসলেন
ধানি পোনা আনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মজুদ ঘনত্বের দিকে খেয়াল দিতে হবে। কারণ ধানিটাকে যখন আপনি ডগাপোনা অথবা ফিঙ্গারলিং আকারে তৈরি করে আপনি চাষে নিন বা বিক্রিতে যান, সেটা হয়তো 1 থেকে 1.5 মাস বা পৌনে 2 মাস সময় লেগে যেতে পারে। তো এই সময়টায় যদি আপনি ধরে নিন যে 10টা মাছকে আপনি 10 টাকা বিক্রি করলেন, তো যদি ওই একই পরিবেশে আপনি 5টা মাছ ছেড়ে 5টাকে আপনি 3×5 15 টাকা বিক্রি করলেন, তাহলে কোনটা আপনার জন্য লাভযোগ্য? আর এখানে 10টা মাছকে 1 টাকা সাইজ করতে আপনার সময় লেগে যাচ্ছে 1.5 মাস থেকে 2 মাস। আর যদি 1 থেকে 1 মাস 10 দিনের ভিতরে সেই 5টা মাছকে আপনি তার চেয়েও একটু বড় সাইজ করে আপনি 15 টাকা বিক্রি করেন, তাহলে এটা কি আপনার জন্য বেশি লাভজনক নয়? তো সেজন্যই আমি বলি সবসময় মজুদ ঘনত্বের দিকে ধ্যান দিতে হবে, কারণ অতি মজুদ সর্বনাশের একমাত্র কারণ। 15 থেকে 20 হাজারের উপরে কখনোই মজুদ ঘনত্ব করবেন না যদি একটি নিরাপদ চাষ আপনারা চান। এখন আসি এর খাদ্য ব্যবস্থাপনায়। ধানি পোনার খাদ্য ব্যবস্থাপনায় নিয়ে বলতে গেলে প্রথমেই আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাকৃতিক খাবার, এবং প্রাকৃতিক খাবারের মধ্যে জুপ্লান্টন, যেটাকে আমরা সুজি পোকা বলি। কারণ সমস্ত মাছের ধানি পোনার অত্যন্ত প্রিয় খাবার হলো জুপ্লান্টন এবং আরেকটা হলো পেরিফাইটন। তো এই দুইটা দিকে যথেষ্ট পরিমাণে ধ্যান দিতে হবে। তো জুপ্লান্টন তৈরি করার জন্য আমরা যেদিনকে আমরা ধানি পোনাটা পুকুরে ছাড়ব তার আগের দিনে আমরা শতকে 100 গ্রাম করে চিটাগুড় অথবা রাব এবং 500 গ্রাম থেকে 1 কেজি পরিমাণে লবণ, এটা আমরা পুকুরে দিব। পুকুরে দিয়ে পুকুরটাকে হরহা টেনে অথবা তলানিটা ঘেটে অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা বের করে দিব। আর লবণটা যদি আপনারা গুলিয়ে না দিয়ে যদি সরাসরি সারের মতো করে সেটা ছিটিয়ে সারা পুকুরে বুনে দেন, তাহলে আরও একটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। তো লবণ চিটাগুড় দিয়ে তলানিটা ঘেটে আমরা সেখানে রেণুপোনাটা ছেড়ে দিলাম। আর যদি আমরা এটা দিতে না চাই, তাহলে আমরা জুপ্লান্টন তৈরি করার জন্য যে ডোচের কথাটা আমরা বলি, যে শতকে 200 গ্রাম ব্র্যান বা দেশি কুড়ো, সাথে 40 থেকে 50 গ্রাম চিটাগুড় এবং 10 গ্রাম ইস্ট, এটা ফার্মেন্টেড করে আমরা যে 24 ঘন্টা ফার্মেন্টেড করে যে জুসটা তৈরি করি, সেই জুসটা দিলেও যথেষ্ট পরিমাণে জুপ্লান্টন তৈরি হবে। অথবা যদি আপনি প্রতি শতকে 500 গ্রাম থেকে 1 কেজি হারে খড়, আমি বলবো 1 কেজি দিতে, 1 কেজি হারে খড় দিলে পরে সেখানে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টন দুটোই তৈরি হবে। আর ধানিপোনা যেহেতু ছোট, এরা ছোট আকারের জুপ্লান্টন খেতে পারে। আর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির জুপ্লান্টন তৈরি করে হলো খড়। তো খড়টা পুকুরে দেওয়ার সাথে সাথে পুকুর থেকে যে অ্যামোনিয়াটাকে সে শোষণ করে নেয় এবং খড় থেকে যে লাল নির্যাসটা বের হওয়ার সাথে সাথেই সেখানে পর্যাপ্ত পরিমাণে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন তৈরি হতে থাকে। একদিন পরেই সেখানে দেখবেন খড়ের সাথে একটা পিচ্ছল পদার্থ মতো সেটে থাকে, এটাই হলো পেরিফাইটন। এবং 15-20 দিন পরে যখন খড়টা একদম পচে মাটির সাথে মিশে যায়, তখন অত্যন্ত উন্নত মানের একটা জৈব সার তৈরি হয়। সেক্ষেত্রে ধানি পোনা বা রেণু চাষের ক্ষেত্রে খড়ের প্রয়োগটা যথেষ্ট নিরাপদ বলে আমি মনে করছি। আর পেরিফাইটন তৈরি করার জন্য আপনারা পুকুরে বাঁশ, কিছু দূর পর পর আপনারা বাঁশ পুঁতে দিতে পারেন অথবা বাঁশের কঞ্চি দিতে পারেন। যদি আপনারা খেজুরের যে ছাটা, যে ডাঁটাটা পাতা সহ, সেটা দিতে পারেন, নারকেলের ডাঁটাটা দিতে পারেন, তালের ডাঁটা দিতে পারেন। তবে যদি কোনো কাঁচা ডাঁটা, নারকেল, খেজুর অথবা তালেরটা ব্যবহার করেন, সেক্ষেত্রে 8 থেকে 10 দিনের মাথায় সেটা উঠিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে দেওয়াটাই ভালো। এটাকে পুরোপুরি কখনোই পানিতে পচতে দেওয়া যাবে না।
তো এভাবে যদি পর্যাপ্ত পরিমাণে পেরিফাইটন, জুপ্লান্টন এটা তৈরি করে আপনি সেখানে রেণুপোনার জন্য দেন, তাহলে আপনার 50% খাদ্য খরচ এখান থেকে কমে গেল। বাকি যে 50% খাদ্য আপনি বাইরে থেকে সাপ্লাই দিতে চান, সেটাকে যদি আপনারা প্যাকেটজাত, আমি বলবো প্যাকেটজাত দামি যে খাবারটা সেটা না দিয়ে হাতে তৈরি করা খাবারটা দেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ রেণুপোনা, ধানীপোনার দেহের বৃদ্ধির জন্য যে 3টি উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন, একটা হলো প্রোটিন, যেটা তার দেহে মাংস তৈরি করতে, তার দেহে দৈহিক বৃদ্ধিতে সহযোগিতা করবে। আরেকটা উপাদান হলো তেল, এবং অন্য উপাদানটা হলো চর্বি। তো এই 3টা উপাদান আমরা যদি সয়াবিনের খোল, সরিষার খোল এবং ডাল, বিভিন্ন রকমের ডাল বা ডালের খুদ আমরা ব্যবহার করি, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ পেতে পারি। যদি আমরা শুটকির গুঁড়াটা ব্যবহার করি, সেখান থেকে তার বৃদ্ধির জন্য যে প্রোটিনটা দরকার সেটা আমরা পেতে পারি। আমরা যদি ব্র্যান্ডটা ব্যবহার করি, ব্র্যান্ড থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পেতে পারি, তার দেহ বৃদ্ধির চাহিদা মেটানোর জন্য তেলটা আমরা সেখান থেকে পেতে পারি। এবং ডাল থেকে খুব উন্নত মানের যে ফ্যাট, যে চর্বিটা, আমরা সেখান থেকে এটা ডাল থেকে পেতে পারি। তবে অবশ্যই ধানীপোনার খাদ্য তৈরির ক্ষেত্রে কেউ ডিওআরবি ব্যবহার করবেন না, কারণ ডি অয়েল রাইস ব্র্যান্ড, এখান থেকে আপনার তেলটাকে নিষ্কাশিত করে শুধুমাত্র ব্র্যান্ডটাকে দেওয়া হয়। যদিও এটা আমিষের পরিমাণটা বেশি থাকে, কিন্তু এটা তেলের পরিমাণটা খুবই কম থাকে। আর রেণু এবং ধানীপোনার চাষের ক্ষেত্রে কখনো ভুট্টার ব্যবহারটা না করাটাই সবচেয়ে ভালো। ভুট্টার পরিবর্তে সেখানে আমরা ধানের আটা অথবা চালের আটাটা আমরা ব্যবহার করতে পারি। তো এইসব উপাদান দিয়ে যদি হিসাব করে আমরা খাদ্যটা তৈরি করে সেই খাদ্যটাকে পানির সাথে গুলিয়ে আমরা সকালে এবং দুপুরে এই 2 বেলা মাছকে দেই, ধানীপোনাকে দেই, এবং বিকেলবেলা যদি আমরা যে ডাস্ট পাউডারটা, সে পাউডারটা যদি আমরা পানিতে ভাসিয়ে দেই, তাহলে আমরা মাছের ভালো একটা গ্রোথ বা বৃদ্ধি আমরা সেক্ষেত্রে পেতে পারি। এবং আরেকটা কাজ করলে আরও ভালো হয়, সেটা হলো যদি সরষার খোল প্রতি শতকে 1 থেকে 1.5 কেজির একটা পোটলা, মানে পাটের বস্তায় করে প্রতি শতকের মাঝখানে একটা বাঁশের খুঁটি পুঁতে তার সাথে পানির সমতল লেভেলে আমরা একটা পাটের চটের বস্তায় আমরা যদি 1.5 থেকে 2 কেজি পরিমাণে সরিষার খোল আমরা বেঁধে দেই, এতে হবে কি, আমরা যে খাবারটা পুকুরে প্রয়োগ করলাম, সে খাবারটা যেহেতু প্রচুর পরিমাণে ধানীপোনা সেখানে থাকবে, সেখানে তারা খাবারের প্রতিযোগিতা এসে সবাই সমানভাবে সে খাবারটা নাও পেতে পারে। কেউ একটু কম পাবে, বা যে দুর্বল সে পাবে না। আর আমরা চাইলেই তো পর্যাপ্ত পরিমাণে খাবার সেখানে ঢেলে দিতে পারবো না, কারণ প্রাকৃতিক পরিবেশটা সেক্ষেত্রে নষ্ট হবে। হিসাব করে খাবারটা দিতে হবে। তো যে মাছটা একটু খাবারটা কম পেল, সে কিন্তু এই যে আমার প্রতি শতকে বিভিন্ন জায়গায় আমার যে সরষার খোলটা বস্তায় করে বাঁধা আছে, সে চাইলে ওখান থেকে তার আমিষের পরিমাণটা এবং তার খাদ্য চাহিদাটা, খাদ্য ঘাটতিটা সে পূরণ করতে পারে। আর যেহেতু সরষার খোলে 32 থেকে 33% আমিষ থাকে, সেক্ষেত্রে এটা দিয়েও আমরা মাছের খাদ্য চাহিদাটা পূরণ করতে পারি। তো যদি আমরা মজুদ ঘনত্বটা ঠিক রাখি, এবং আরেকটা জিনিস আপনারা করবেন, যে আপনারা এই পাউডার খাবারটা যখন আপনারা মাছকে প্রদান করবেন, এর সাথে সপ্তাহে 2 দিন বা 3 দিন পার কেজি খাবারের সাথে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম হিসাবে যদি কাঁচা হলুদ অথবা হলুদের গুঁড়া মিক্সিং করে আমরা মাছের খাবারের সাথে মিক্সার করে যদি আমরা মাছকে দেই একবার সপ্তাহে 2 থেকে 3 দিন, অথবা যদি খাবারের সাথে না দিয়ে আমরা যদি সপ্তাহে 1 দিন শতকে 50 গ্রাম হলুদের গুঁড়া অথবা কাঁচা হলুদ বেটে পানিতে মিক্স করে আমরা সারা পুকুরে ছিটিয়ে দেই। যদি আমরা এটা না করে 50 গ্রাম করে কাঁচা রসুন আমরা থেতলে পানির সাথে মিশিয়ে দেই, অথবা 50 গ্রাম করে নিম পাতা যদি থেতলে আমরা পানির সাথে মিক্স করে সেটা পুকুরে ছিটিয়ে দেই, তাহলে আমাদের পুকুর 100% নিরাপদ এবং জীবাণুমুক্ত থাকবে। তো আমরা খাবারের সাথে 0.5 গ্রাম অথবা 1 গ্রাম করে হলুদের গুঁড়া দিতে পারি, অথবা আমরা নিম পাতা শুকিয়ে সেটা পাউডার বানিয়ে সপ্তাহে
একদিন দুদিন 1/2 গ্রাম বা 1 গ্রাম করে খাবারের সাথে মিশিয়ে আমরা 1-2 দিন আমরা দিতে পারি। তো যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা পুকুর প্রস্তুত করি, যদি মজুদ ঘনত্বের দিকে আমরা একটু ধ্যান দিই এবং হাতে তৈরি বা খাবারগুলো দিয়ে তার তেল, চর্বি, আমিষের পরিমাণটা ঠিক রেখে আমরা এভাবে নিজেরা তৈরি করে খাবারটা আমরা প্রোভাইড করি এবং সাথে এই ভেষজ উপাদানগুলো যদি আমরা প্রদান করি, তো আমি নিশ্চিত যে আপনারা এতদিন যে সনাতন পদ্ধতি ব্যবহার করে রেণু বা ধানীপোনা চাষ করে সেটা যতটা লাভবান হয়েছেন, তার চেয়ে এই পদ্ধতিতে আপনারা লাভের পরিমাণটা আরও বেশি করতে পারবেন এবং খুব অল্প সময়ে মাছের বৃদ্ধিটা আপনারা পাবেন। চুন মাছের দেহ গঠন, তার হাড্ডি গঠনে, মজবুত গঠনে যথেষ্ট সহায়তা করবে। ছাই পুকুরের পরিবেশটাকে ঠিক রাখবে। লবণ মাছের দেহের ইলেকট্রোলাইট সাপ্লাই করবে এবং চিটাগুড় মাছের মলকে রিসাইকেল করে খাবারে পরিণত করবে। পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দিবে। পুকুরে পর্যাপ্ত পরিমাণে বায়োফ্লক তৈরি করে দিবে। মানে একটা ন্যাচারাল পরিবেশ, মাছের যে ন্যাচারাল পরিবেশটা দরকার, সে পরিবেশটা যথেষ্ট পরিমাণে ওদের বসবাসের উপযোগী একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। তো আশা করি এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা চাষ করলে অবশ্যই লাভবান হতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফেজ।